হয়তো তুমি এসএলএসটির প্রিপারেশান নিচ্ছ, না হলে এখন বিভিন্ন কম্পিটিটিভের এক্সামের জন্য প্রস্তুতি হচ্ছ। এসএলএসটি কিংবা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, সে নেট সেট দিতে পারো বা যে কোনো ধরনের তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে যাও, তোমার কিন্তু ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ আমাদের ভারতীয় রাজনীতি এবং সংবিধান সম্পর্কে তোমাকে কিন্তু একটু হলেও জানতে হবে। আমরা মামলা কথাটা শুনিনি এরকম ব্যক্তি মনে হয় এখন আর পাওয়া যাবে না। এই মামলা কথাটির সাথে আমরা অত্যন্ত পরিচিত, কিন্তু এই ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ মামলা কিন্তু আমাদের যে কোনো এক্সামে পরীক্ষার এসে থাকে। বিশেষ করে যারা তোমরা এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকেই বলছি, এবারে তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই এই ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ মামলা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। আমরা এই মামলা কি কি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এগুলো একটু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যখন ভারতীয় সংবিধান পড়ব, তখন এই সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ মামলার মধ্যে আমি যে প্রথম মামলাটিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, 1950 সালে হয়ে যাওয়া একটি মামলা, যেটির নাম হচ্ছে একে গোপালন বনাম মাদ্রাজ সরকার মামলা। তোমাদেরকে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনটা পড়বে এখানে খুব গুরুত্বপূর্ণের সাথে মনে রাখা প্রয়োজন। শুধুমাত্র তোমার এই সালটা পড়বে এবং এই নামটা পড়বে, কত সালে এই মামলাটা হয়েছিল এইটুকুই বিষয় পড়বে। এবং আর একটা বিষয় যেটা পড়ে, এই মামলাটা কোন বিষয়ের উপরে কেন্দ্র করে হয়েছিল। এই দুটোর বাইরে ডিটেলসে আর কিছু প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে না। আমি ঠিক তেমন করেই কিন্তু তোমাদেরকে এটা পড়াবো। বলছে একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য সরকার মামলা 1950 সালে হয়েছিল। একে গোপালন কে ছিলেন দেখতে পাচ্ছ? একে গোপালন কে ছিলেন? একে গোপালন ছিলেন একজন বিখ্যাত মার্ক্সবাদী একজন নেতা, একে গোপালন। ওনাকে 1950 সালে নিবর্তনমূলক আটক আইনের দ্বারা কি করা হয়? গ্রেপ্তার করা হয়। নিবর্তনমূলক যে আটক আইন, সেই আটক আইনের দ্বারা গ্রেপ্তার করা হচ্ছে কাকে? একে গোপালনকে। এটা গল্পের মতো করে আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে কি বলছে? এই মামলার রায়ে কি বলা হচ্ছে? এই মামলার রায়ে বলছে আমার যে স্বাধীনতা, আমার যে অধিকার, সেটা কি কেড়ে নেওয়া যেতে পারে? আমার যে স্বাধীনতা, 19 নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার রয়েছে, 20, 21, 22 এগুলো তো স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতার অধিকারে আমার কি জীবনের অধিকার নেই? আমার কি ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নেই? এখানে এই যে একে গোপালনকে গ্রেপ্তার করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কি বলছে? বলছে সংবিধানের 19 নম্বর ধারায় নাগরিকদের যে স্বাধীনতা প্রদান করা হয়েছে, তার সাথে নিবর্তনমূলক আইনের কোনো সম্পর্ক নেই। নিবর্তনমূলক আইনের কোনো সম্পর্ক নেই বলতে, নিবর্তনমূলক আইনটা কীরকম? কোনো সন্দেহের বশে আমি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারি, কিন্তু যদিও তার অনেক কিছু নিয়ম রয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাকে কারণ জানাতে হবে, 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে তুলতে হবে, পেশ করতে হবে, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু এইখানে এই রায়তে গুরুত্বপূর্ণ কি কথা বলছে? গুরুত্বপূর্ণ কথা বলছে, ভালো করে মনে রাখো, যে 19 নম্বর যে ধারা, যেটা স্বাধীনতার অধিকার, আমরা যেটা মনে করছি সেই স্বাধীনতার অধিকারের সাথে নিবর্তনমূলক আইনের সরাসরি কোনো সম্পর্ক নেই। আরেকটি কথা বলছে কি? বলছে সংবিধানের 19 নম্বর ধারার ক্ষেত্রকে প্রয়োজনে সীমাবদ্ধ করা যেতে পারে। তাহলে এখানে কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? নিবর্তনমূলক আইনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথায়? একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য সরকার মামলা। কত সালে হয়েছিল? 1950। তোমাদের এই মামলাটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি মামলা, সেটা হচ্ছে শঙ্করী প্রসাদ সিং বনাম ভারত সরকার মামলা। শঙ্করী প্রসাদ সিং ভারত সরকার মামলা কার সাথে জড়িত? তোমাদেরকে বলে রাখি, মৌলিক অধিকার সম্পর্কিত একটি মামলা।
অর্থাৎ এই যে শঙ্করী প্রসাদ সিং এবং ভারত সরকার মামলা কত সালে হয়েছিল পরপর কিন্তু দেওয়া আছে। 1951 সালে শঙ্করী প্রসাদ সিং এবং ভারত সরকার মামলা হয়েছিল 1951 সালে। এই মামলাতে মূলত কি বলা হচ্ছে? এই মামলাতে বলছে 1951 সালে প্রথম সংবিধানের প্রথম সংশোধনীতে এই মামলার এই মর্মে চ্যালেঞ্জের সম্মুখীন হয় যে এটি মৌলিক অধিকারের ক্ষেত্র লঙ্ঘন করেছে। মৌলিক অধিকারের ক্ষেত্রকে লঙ্ঘন করেছে। কোনটা বলছে দেখো, 1951 সালে আমাদের 1951 সালে কি হয়? সংবিধানের প্রথম সংশোধনী হয় 1951 সালে, তাই তো? সংবিধানের প্রথম সংশোধনী হয় 1951 সালে। আমি তোমাদের সংবিধান সংশোধন কিন্তু পড়িয়েছি, সেটা কিন্তু একটু দেখবে। সংবিধান সংশোধন যে প্রথম সংবিধান সংশোধন হয়, বলছে এই মামলায় চ্যালেঞ্জের সম্মুখীন হয় যে এটি মৌলিক অধিকারের ক্ষেত্রকে লঙ্ঘন করেছে। মৌলিক অধিকারের ক্ষেত্রে এটা বিপজ্জনক বা মৌলিক অধিকারের যে ক্ষেত্র সেটাকে সে লঙ্ঘন করছে। কিন্তু এই মামলা কি বলছে? সুপ্রিম কোর্ট এই মামলার রায়ে কি বলছে? বলছে দেখো, সংবিধানের 368 নম্বর যে ধারা, সংবিধানের 368 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংবিধানের সংশোধন করার ক্ষমতা, সংবিধান সংশোধন করার পদ্ধতি। 3টে পদ্ধতি রয়েছে সংবিধান সংশোধনের, 3টে ধাপে ধাপে 3টে প্রকার সংশোধনী রয়েছে। একটা হচ্ছে সিম্পল মেজরিটি, মানে একদম সাধারণভাবে পাস করতে পারে। একটা হচ্ছে 2/3 পাস করতে পারে। আর আরেকটা হচ্ছে সব থেকে কঠিন, সিম্পল মেজরিটি লাগবে, তার পাশাপাশি আমাদের অর্ধেক যে রাজ্য আছে তাদের আমার সমর্থন প্রয়োজন। আলাদা আলাদা ভাগে সেটা রয়েছে। এই 3 ভাগে মূলত আমরা সংবিধানকে সংশোধন করতে পারি। বলছি 368 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ পরিবর্তন করতে পারে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে তোমরা। কি বললাম? মৌলিক অধিকার সহ। আমরা কিন্তু এমনিতে মৌলিক অধিকার কিন্তু পরিবর্তন করতে পারি না, কিন্তু এই রায়তে এই যে শঙ্করী প্রসাদ সিং বনাম ভারত সরকার মামলা, এখানে কি বলছে? এখানে বলছে যে দেখো, মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ আমরা পরিবর্তন করতে পারে। কে পরিবর্তন করতে পারে? পার্লামেন্ট পরিবর্তন করতে পারে। পার্লামেন্ট মৌলিক অধিকার সহ যে কোনো অংশ সংবিধানের যে কোনো অংশ সে পরিবর্তন করতে পারে। পরের যে একটি কেস দেখো, মামলা দেখো, মদন গোপাল কাবরা বনাম ভারত সরকার মামলা। কত সালে হচ্ছে? 1953 সালে হচ্ছে। এই যে মামলাটি 1953 সালে হচ্ছে, এটা কার সাথে যুক্ত? ভারতীয় আয়কর আইনের সাথে যুক্ত। ট্যাক্স, ভারতের আয়কর আইনের সাথে যুক্ত এই মামলাটি। কত সালে হচ্ছে? 1953 সালে। এটুকুই মনে রাখলে হবে। কিন্তু ঘটনাটা কি, আমি এখানে ঘটনাটা একটু আলোচনা করছি। কি বলছে? মামলার আবেদনকারী মদন গোপাল কাবরা রাজস্থানের যোধপুরের একজন বাসিন্দা ছিল। কোথাকার বাসিন্দা ছিল? যোধপুরের একজন বাসিন্দা ছিল। সেখানে কি হচ্ছে? পয়লা হবে, 1 এপ্রিলের পূর্বে কোনো আয়কর নেওয়া হতো না। রাজস্থানে 1 এপ্রিলের পূর্বে কোনো রকম আয়কর নেওয়া হতো না। মদন গোপাল কি বলেছে? যে দেখো, 1955 সালের আগে কোনো রকম কিন্তু সেখানে তাকে আয়কর দিতে হতো না। তাই এখানে বলছে দেখো, 1 এপ্রিল যেহেতু রাজস্থানে আয়কর আইন লাগু হয়েছে, তাই তার পূর্বে যে ব্যক্তি যে অর্থ আয় করেছে তা আয়কর আইনের আওতাভুক্ত হবে না। এই আইনে, এই রায়ে বলা হচ্ছে। এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে দেখো, আমি ধরো আয় করেছি, আমি অনেকটা আয় করেছি 1950 সালের আগে পর্যন্ত সমস্ত কিছু আয় করেছি, বা 2000 সাল পর্যন্ত আমি অনেক কিছু আয় করেছি। কিন্তু আয়কর আইনটা লাগু হয়েছে 2001 সাল থেকে। তাহলে এখানে বলছি যে 2000 আগে তুমি যা ইনকাম করেছো তার উপরে কোনো ট্যাক্স বসবে না। 2001 সালের পরে যা আয় করেছো তার উপরে ট্যাক্স বসবে। তারপরের যে প্রশ্নটি দেখো, এর পরের যে মামলাটি খুব গুরুত্বপূর্ণ মামলা, বেরুবাড়ি মামলা। বেরুবাড়ি মামলা, কারা বেরুবাড়ি থেকে আছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। বেরুবাড়ি মামলা 1960 সালে
হয়েছিল। এই বেরুবাড়ি মামলাটা কোথায় অবস্থিত? এই বেরুবাড়ি মামলাটা বা এই বেরুবাড়িটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বেরুবাড়িটা অবস্থিত জলপাইগুড়ি জেলার কাছাকাছি। এরকম একটা থানা হচ্ছে বেরুবাড়ি। এখানে মূলত কি হয়েছিল? ভারত এবং পাকিস্তানের মধ্যে এই বেরুবাড়ি অঞ্চলটাকে নিয়ে একটা সমস্যা দেখা যায়। দেখো, যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়, যখন আমাদের ভারত এবং পাকিস্তান যখন বিভক্ত হয়, তখন কিন্তু আমাদের এই যে বেরুবাড়ি, বেরুবাড়ি যে থানাটা, তখন কিন্তু ভারতের মধ্যেই অবস্থিত ছিল। কিন্তু তখন কিন্তু ওই ভাগের সময় কোনো রকম লিখিত কোনো বিষয় সেখানে ছিল না। তার কারণে কি হয়? পাকিস্তান পেয়ে বসে। তার কারণে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। এবং সমস্যা যখন তৈরি হয়, তখন ভারত সরকার কি করলো? ভারত সরকার এই বেরুবাড়ি অঞ্চলের অর্ধেকটাকে কার হাতে তুলে দিল? পাকিস্তানের হাতে তুলে দেয়। এই নিয়ে একটা সমস্যা তৈরি হয় এবং বহু সমালোচনার ঝড় ভারতবর্ষের সরকারের উপরে এসে চাপ সৃষ্টি করে। তখন সেই মামলা গিয়ে গড়ায় কোথায়? সুপ্রিম কোর্টে। তখন সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় দেয়। সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে দেখো, সংবিধানের 3 নম্বরের সি নম্বর যে ধারা, 3 ধারা অনুযায়ী পার্লামেন্ট যে কোনো রাজ্যের ভূখণ্ডের আয়তন হ্রাস করতে পারে, কিন্তু কোনো অঞ্চলকে ছেড়ে দেওয়ার অধিকার প্রদান করে না। আমি তো বেরুবাড়িকে অ্যাকচুয়ালি ছেড়ে দিলাম, আমি আমার নিজের রাজ্যের মধ্যে, আমার ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যের সীমানা বাড়াতে পারি, কমাতে পারি, আমার নিজের মধ্যে করতে পারি, দেশের মধ্যে। তা বলে আমি তো পশ্চিমবঙ্গের কোনো একটা অংশ বাংলাদেশকে দিয়ে দিতে পারি না, বা পাকিস্তানকে দিয়ে দিতে পারি না, তাই না? এখানে এই কথাটা বলছে যে দেখো, সরকার বা যেটা পার্লামেন্ট, মূলত সেই পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে 3 নম্বর ধারা অনুযায়ী, যে রাজ্যের ভূখণ্ডের আয়তন হ্রাস করতে পারে। রাজ্যের, ভালো করে মনে রাখবে, রাজ্যের ভূখণ্ডের আয়তন হ্রাস করতে পারে, কিন্তু সেই অঞ্চলকে ছেড়ে দিতে পারে না, তাই না? হ্রাস করতে পারে, কিন্তু সেই অঞ্চলকে ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়। যে কোনো রাজ্যের ভূখণ্ড নাম পরিবর্তন করার জন্য 3 নম্বর ধারা অনুযায়ী সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেল। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বলতে, যদি 100 জন থাকে, তাহলে 51 জনের ভোট পেয়ে গেলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেল। তারপরে কি হবে? বলছে 368 নম্বর ধারা অনুযায়ী বিশেষ সংখ্যাগরিষ্ঠতাও প্রয়োজন। অর্থাৎ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বলতে ওই 2/3, অর্থাৎ 30 জন থাকলে 20 জন, এবং তারপরেও তোমাকে কিন্তু অর্ধেক রাজ্যের সমর্থন প্রয়োজন, তবেই তুমি এই কাজগুলো করতে পারবে। ঠিক এই ক্ষেত্রগুলোতে বলছে 368 নম্বর ধারা অনুযায়ী এটা করা যেতে পারে। দেখো, সংবিধানের বহু মামলা আছে, কিন্তু গুরুত্বপূর্ণ মামলাগুলোকে নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করছি। আমাদের একাডেমিতে কিন্তু তোমাদের এসএলএসটির পড়ানো কিন্তু শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের প্রায় 140+ স্টুডেন্ট অ্যাডমিশান নিয়েছে। তাই অবশ্যই আমরা আর কয়েকজনকে অ্যাডমিশান নেব। তাই অবশ্যই যদি তোমরা যোগাযোগ করো আমাদের একাডেমিতে পড়ার জন্য, অবশ্যই তোমরা এসএলএসটি যারা প্রিপারেশন নিচ্ছ, দেরি না করে আমাদের একাডেমিতে তোমরা জয়েন করতে পারো। আমাদের একাডেমি থেকে তোমরা কি পাবে? আমাদের একাডেমি থেকে ডিরেক্ট একদম তোমাদের অনলাইন তোমরা ক্লাস পাবে। সপ্তাহে 4 দিন অনলাইন ক্লাস পাবে, প্লাস 3 দিন তোমরা মক টেস্ট পাবে। তার পাশাপাশি 10,000 তোমাদের মক টেস্টের জন্য প্রশ্ন থাকবে। ওয়ানলাইনার পাবে 5,000। তার পাশাপাশি সমস্ত টপিক ধরে ধরে তোমরা পাবে বাংলা এবং ইংরাজিতে সমস্ত স্টাডি মেটেরিয়াল, এবং সমস্ত কোর্সটা কিন্তু অনলাইনে হবে। ফিস কেবলমাত্র তোমাদের থাকছে 5,000 এককালীন দিলে, আর 6,000 দিলে 3 মাসে, 2,000। তোমরা এখনো পর্যন্ত যারা অ্যাডমিশন নাওনি, তোমরা দ্রুত যোগাযোগ করো নিচে দেওয়া ফোন নাম্বারে 8620063339 এই নম্বরে। এবার দেখো, গুরুত্বপূর্ণ একটা মামলা বলছে সজ্জন সিং বনাম রাজস্থান সরকার মামলা। 1964 সালে সজ্জন সিং বনাম রাজস্থান সরকার মামলাটা হয় 1964 সালে। এই 1964 সালে মামলায় কি বলা হয়?
226 নম্বর ধারার অধীনে এই মামলাটা হয়েছিল। সজ্জন সিং 1948 সালে রাজস্থান পুলিশের সাব ইন্সপেক্টর পদে সে নিযুক্ত হয়েছিল। এবারে পরবর্তীকালে 1951 সালে তিনি আবার রাজস্থান পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হন। এখানেই হচ্ছে সমস্যা। দেখো, যখন তার নামে একাধিক অভিযোগ আসে, তাকে যখন পদচ্যুত করার কথা ভাবা হয়, তখন তাকে পদচ্যুত করার জন্য প্রস্তাব একটা পাস করা হয় একাধিক অভিযোগের ভিত্তিতে। কিন্তু এই যে অভিযোগের ভিত্তিতে তাকে পদচ্যুত করা হলো, তার পরিপ্রেক্ষিতে তিনি একটা কেস করেন। সেটা হচ্ছে সজ্জন সিং বলছে তার মতামত প্রকাশের পর্যাপ্ত তিনি সুবিধা পাননি। তিনি যেহেতু রাজস্থান পুলিশের ইন্সপেক্টর জেনারেলের দ্বারা নিযুক্ত হয়েছিলেন, তাই তার পদচ্যুত করার ক্ষমতা ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নেই। কারণ কি? ভারতীয় সংবিধানে বলা আছে তুমি তোমার অধস্তন কারোর দ্বারা কিন্তু পদচ্যুত হতে পারো না, তাই না? আমি আমার অধস্তনের দ্বারা পদচ্যুত হব নাকি আমার নিচে যারা আছে আমি তাদেরকে পদচ্যুত করতে পারি, তাই তো? নিচে যারা আছে, তাই এখানে তিনি বলছেন যে আমার নিচে যারা আছে, অর্থাৎ সংবিধানের 311 নম্বর ধারা বলছে যে একজন ব্যক্তি যার দ্বারা নিযুক্ত হয়েছিল কখনোই তার অধস্তন কর্মীর দ্বারা পদচ্যুত হতে পারেন না। কত নম্বর ধারায় বলছে এটা? 311 নম্বর ধারায় বলছে যে অধস্তন ব্যক্তির দ্বারা তিনি কিন্তু নিযুক্ত হবে না, তার থেকে উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা তিনি পদচ্যুত হতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ আর একটি মামলা, সেটা হচ্ছে গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য সরকার মামলা। সালটা মনে রাখবে 1967। 1967 সালে গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য সরকার যে মামলা হচ্ছে, সেখানে পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা গোলকনাথের পরিবার কত একর জমিতে ছিল? 500 একর জমির উপর বসবাস করত। এখানেই সমস্যা। সরকার কি এসে বলল 1953 সালে পাঞ্জাবের যে ভূমি সংস্কার হয় সেই আইনে কি বলছে? বলছে যে হেনরি এবং উইলিয়াম গোলকনাথ দুজন তাদের নামে কেবল 30 একর করে জমি রাখতে পারবে, তার বেশি অবশিষ্ট কিছু জমি প্রজাগণ লাভ করবে আর বাকিটা অতিরিক্ত হিসেবে থেকে যাবে। 500 একর জমি তুমি নিয়ে রাখতে পারো না, এরকম বলছে কারা? এরকম বলছে আমাদের সরকার, অর্থাৎ পাঞ্জাব সরকার 1953 সালে। তখন এইরকম একটা আইনের বিরুদ্ধে তখন কিন্তু সুপ্রিম কোর্টে 1965 সালে সুপ্রিম কোর্টে আবেদন করে তারা দুই ভাই, তাই তো? গোলকনাথ, তারা দু ভাই এই আবেদনটা করে। তখন বলছে যে সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী তারা এই অভিযোগ করছে যে দেখো আমাদের সম্পত্তির অধিকার থেকে তুমি বঞ্চিত করছো। আমাদের যে সম্পত্তির অধিকার রয়েছে, তখনও কিন্তু এই সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকার। তোমরা জানো আগে 7টা সম্পত্তির অধিকারকে জুড়ে 7টা আমাদের মৌলিক অধিকার ছিল। সেই সম্পত্তির অধিকারকে কিন্তু বাতিল করা হয়। কত নম্বর সংশোধনীতে তোমরা কিন্তু বলবে, আমি আগের দিন আলোচনা করেছি। সম্পত্তির অধিকারকে বাতিল করে কোথায় রাখা হয়? 300 এখন আইনি অধিকার হিসেবে সেই সম্পত্তির অধিকারটি আছে। তাহলে এখানে বলছে দেখো আমার যে সম্পত্তির অধিকার সেখান থেকে বঞ্চিত করছো। এমনকি আমাকে কি করছো? আইনের চোখে তারা সমান নন, আইনের চোখে সমান নন। 8-10 জনের মতো আমি কিন্তু আইনের চোখে সমান নয়, কিংবা আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হচ্ছেন না। 14 নম্বর ধারা এ এবং বি, 14A এবং বি নম্বর ধারা অনুযায়ী তারা দাবি করছে যে আমরা কিন্তু আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হচ্ছি না, আর সমান অধিকার তারা সমানও নয়, আইনের চোখে তারা সমানও নয়। তখন এই সুপ্রিম কোর্ট কি মামলা দিচ্ছে, কি রায় দিচ্ছে? বলছে দেখো কোনো অবস্থাতেই আমরা নাগরিকদের মৌলিক অধিকার খণ্ডন করার ক্ষমতা সংসদের নেই। নাগরিকদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার ক্ষমতা সংসদের নেই। কিন্তু সেই যে রায় মনে পড়ছে কি বলেছিল? সংসদ কিন্তু মৌলিক অধিকার থেকে শুরু করে সমস্ত কিছু অধিকার সে সংশোধন করতে পারে, পরিবর্তন করতে পারে। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে দেখো না, আমি মৌলিক অধিকারকে খণ্ডন করতে পারি না, সংসদের সেই ক্ষমতা কিন্তু নেই। এবারে একটি গুরুত্বপূর্ণ রায় তোমাদেরকে মনে রাখতে হবে, এটা কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য সরকার মামলা। কত সালে হয়েছিল? 1973 সালে এটা হচ্ছে। কেশবানন্দ ভারতী কে ছিল? কেশবানন্দ ভারতী ছিল কেরালার
এদিনির হিন্দু মঠের প্রধান কর্মাধ্যক্ষ। ভূমি সংস্কার আইনের মধ্য দিয়ে যখন এই জমি হিন্দু মঠের প্রধান কর্মাধ্যক্ষের কাছ থেকে অধিগ্রহণ করে নিতে চায় সরকার, তখন কি হচ্ছে, তখন এই 32 নম্বর ধারা অনুযায়ী মহারাষ্ট্রের বিখ্যাত পার্সি আইনজ্ঞ পালকিওয়ালা, খুব গুরুত্বপূর্ণ একজন আইনজ্ঞ ছিলেন, তিনি সুপ্রিম কোর্টে আবেদন করার তাকে পরামর্শ দিয়েছিল। সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে? দীর্ঘ সময়কাল ধরে আলোচনা হচ্ছে, দীর্ঘ 5 মাস ধরে 68 দিন শুনানির পরে 1973 সালে 23শে মার্চ কি রায় দিচ্ছে? বলছে স্বামী কেশবানন্দ ভারতীর সম্পত্তি অধিগ্রহণ একান্তভাবে অবৈধ, কোনো রকম বৈধ নয় এটা। সুপ্রিম কোর্ট বলছে এই গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য সরকার মামলা 1967 মামলায় যে রায় দিচ্ছে তা পরিবর্তন করে জানান যে সংসদ কখনোই সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। আমাদের যে গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য সরকার মামলায় যে রায় দিচ্ছে, বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটা? আগের যে গোলকনাথ বনাম গোলকনাথ দু ভাইয়ের ক্ষেত্রে মনে রাখে, গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য সরকারের যে মামলায় যে রায় দিয়েছিল সেটাকে পরিবর্তন করছে এই কেশবানন্দ ভারতী কেসে। কি বলছে? বলছে যে সংসদ কখনোই সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। সেখানে কি বলেছিল? সংসদ মূল কাঠামো পরিবর্তন করতে পারে, তার ক্ষমতা আছে। কিন্তু এই রায়তে শঙ্করী প্রসাদ এই যে রায়টা, এই রায়তে বলছে কি? বলছে সংবিধানের যে মূল কাঠামো সেটা কখনো পরিবর্তন করতে পারবে না। সংবিধানের কাঠামোর সাথে এই কেসটি অত্যন্তভাবে। পরের যে কেসটি তোমরা দেখতে পাচ্ছ, মেনকা গান্ধী বনাম ভারত সরকার মামলা হয়েছিল 1978 সালে। মূলত এই যে সংবিধান সংশোধন আমরা দেখতে পাচ্ছি মেনকা গান্ধী বনাম ভারত সরকার মামলা, এই মামলাতে কি হচ্ছে? মেনকা গান্ধীর পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়। মেনকা গান্ধীর যে পাসপোর্ট আইন 1967 অনুযায়ী বিদেশ মন্ত্রক জাতীয় নিরাপত্তার খাতিরে ভারতের সংহতি রক্ষার স্বার্থে ভারতের অন্য কোনো দেশের সাথে সম্পর্ক রক্ষা করতে কোনো ব্যক্তির পাসপোর্ট বাজেয়াপ্ত করতে পারে। মূলত এই যে মেনকা গান্ধীর কেসটা, মেনকা গান্ধীর মূলত এই কেসটা তৈরি হয়েছিল তার পাসপোর্ট সংক্রান্ত বিষয়কে কিন্তু কেন্দ্র করে। তারপরে একে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু যে কেস হয়েছিল সেখানে তিনি জানতে চেয়েছিল যে মেনকা গান্ধী জানতে চাইছে যে সংবিধানে 21 নম্বর ধারায় উল্লিখিত তার ব্যক্তিগত যে স্বাধীনতার অধিকার লঙ্ঘনের জন্য 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে আবেদন তিনি করছেন। তিনি বলছেন যে একজন ব্যক্তি বিদেশ ভ্রমণের অধিকার 21 নম্বর ধারার ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে কিনা এটা তিনি জানতে চাইছে। পাসপোর্ট আইনে 10(3)(c) নম্বর ধারা অনুযায়ী সংবিধানে 21 নম্বর ধারা লঙ্ঘন করছে কিনা এগুলো জানার জন্য তিনি কেস করে মেনকা গান্ধী। সেখানে সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে? সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে 10(3)(c) নম্বর ধারা অনুযায়ী যেহেতু আবেদনকারী বক্তব্য শোনা হয়নি তাই ধারাটিকে বাতিল বলে গণ্য করা হয়। শুধু তোমরা মনে রাখবে এটা মেনকা গান্ধীর যে কেসটা সেটা তোমাদের মূলত কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে? পাসপোর্ট সংক্রান্ত বিষয়ের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে। একেবারে শেষ পর্যায়ের একটি কেস নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, তাই দেখো এখানে বলছে মিনার্ভা মিলস বনাম ভারত সরকার মামলা 1980। 1980-তে ভারত সরকারের সাথে আমাদের মিনার্ভা মিলসের মামলা হয়। এখানে কি বলছে? মিনার্ভা মিলস কি? একটা কাপড়ের মিল, বস্ত্রের মিল বলা হয়, যেটা মূলত ব্যাঙ্গালোরের রেল স্টেশনের কাছে ছিল এই মিলটা। এটা বিশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার অভিযোগ করে এটা কংগ্রেস সরকার কি করেছিল? এই মিলকে জাতীয়করণ করেছিল। জাতীয়করণ করা মানে সরকার তাকে বাজেয়াপ্ত করে সরকার নিয়ে নেয়, জাতীয়করণ করে দেয় সরকারি বলে। 1977 সালে এই মিলের প্রাক্তন মালিকরা জাতীয়করণের বিষয়টাকে চ্যালেঞ্জ জানায় এবং চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। এখানে মূলত সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে যে দেখো আমাদের ডিওয়াই চন্দ্রচূড় তখন ওয়াই.ভি. চন্দ্রচূড় তখন ক্ষমতায় ছিল, আমাদের প্রধান বিচারপতি হিসেবে। তিনি বলছেন পার্লামেন্টের সংবিধান সংশোধনের ক্ষমতা সীমিত,
যখন খুশি তখন পারবে, যেরকম খুশি সেরকম করবে, এরকম নয়। তার ক্ষমতা কিন্তু অনেকটা সীমিত। এই কথা তুলনা করে তিনি বলছে যে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে কিন্তু সংবিধানকে ধ্বংস করতে পারে না। সংবিধান সংশোধন করো, তার মানে এই নয় যে তুমি সংবিধানকে ধ্বংস করবে, সেটা করতে পারে না, এই কথা বলছে। সংবিধানের 14 নম্বর, 19 নম্বর এবং 21 নম্বর ধারা যেহেতু পারস্পরিক একচেটিয়াভাবে ব্যক্তির স্বাধীনতা রক্ষা করে, তাই পার্লামেন্ট কখনোই এই ধারাগুলির নেতিবাচক সংশোধন করতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলছে। বিশেষ করে স্বাধীনতার অধিকারকে যেমন খুশি তেমন করে, মৌলিক অধিকারকে যেমন খুশি তেমন করে আমি পরিবর্তন করব, এটা কিন্তু করতে পারবো না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান, এবং আরও এরকম ধরনের ভিডিও পেতে তোমরা কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা কথা, এসএলএসটির জন্য যারা এখনও পর্যন্ত বলছি ভর্তি হওনি, তারা কিন্তু দ্রুত পলিটিক্যাল একাডেমিতে তোমরা ভর্তি হয়ে যাও। নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো 8620063339। এরকম ভিডিও আরও আসতে থাকবে, এবং সঙ্গে থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিও।